নমস্কার, তোমরা দেখছো অনলাইন ক্লাসরুম। আমি কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের রসায়ন বিভাগের শিক্ষক অনুপ কুমার দত্ত। আজ কেমিস্ট্রির ক্লাস 11-এর একটা টপিক আলোচনা করব। তো তার আগে একটু বলে নিই যে যেহেতু এই বছর সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে, সেমিস্টার সিস্টেমে বা বিগত বছরগুলোর থেকে একটু আলাদা। এখন ক্লাস 11-এর পুরো সিলেবাসকে দুটো সেমিস্টারে ভাগ করেছে, সেমিস্টার 1 আর সেমিস্টার 2। তেমনি ক্লাস 12-এও সেমিস্টার 1 সেমিস্টার 2-তে ভাগ করেছে। সেমিস্টার 1-এ 35 মার্কস, যেটা সেই 35 মার্কসের পুরোটাই এমসিকিউ বেস। আর সেমিস্টার 2 সেটাও 35 মার্কস, সেটা কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার থাকবে। তো এই সেম ক্লাস 12-এর ক্ষেত্রেও হবে। ক্লাস 11-এর পরীক্ষাগুলো স্টুডেন্টরা তাদের নিজেদের স্কুলে দেবে, 12-এর পরীক্ষার ক্ষেত্রে তারা বাইরের স্কুলে গিয়ে দুটো পরীক্ষায় দিতে হবে। এখানে এই সেমিস্টার 1-এর ক্ষেত্রে এমসিকিউ জন্য ওএমআর সিট সাপ্লাই করবে, সেখানে ওএমআর ফিল আপ করতে হবে। তো ক্লাস 11-এর সেমিস্টার 1-এ যে বিষয়গুলো আছে কেমিস্ট্রির, তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হলো রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। নাম্বার 2 আছে পরমাণুর গঠন। নাম্বার 3 পর্যায় সারণী, যেটাকে বলা হচ্ছে পর্যায় সারণী। নাম্বার 4 রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন। নাম্বার 5 আমরা পদার্থের কঠিন ও গ্যাসীয় অবস্থা। আর নাম্বার 6 এস ব্লক মৌল। নাম্বার 7 পি ব্লক মৌল সমূহ। এই পি ব্লকের গ্রুপ 13 আর গ্রুপ 14 এই দুটো আছে। তো এই হলো ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস। এরপর আমাদের এই পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারগুলো সব চ্যাপ্টারেই পড়তে হয়, কিন্তু এগুলোকে খুঁটিয়ে পড়তে হবে। আজ আমি পরমাণু গঠনের একটা অংশ আলোচনা করব, যেটা ইলেকট্রন বিন্যাস। আমরা দেখি অধিকাংশ ছাত্রছাত্রীরা ইলেকট্রন বিন্যাসের ভুল করে। তো ইলেকট্রন বিন্যাস শিখতে গেলে আমাদের যে অংশটা প্রথমে লাগবে, যে কোয়ান্টাম সংখ্যা কী জিনিস। আমরা কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাসটা জানতে গেলে কোয়ান্টাম সংখ্যা দিয়ে শুরু করতে হবে। কোয়ান্টাম সংখ্যা কী জিনিস, কোয়ান্টাম সংখ্যা আলোচনা করতে গেলে আমরা দেখো, এই যে নিউক্লিয়াস, এখানে একটা কক্ষ, এখানে একটা কক্ষ, এখানে দুটো ইলেকট্রন আছে ধরলাম, এখানে 1 2 3 4 5, কোনো একটা উদাহরণ দিলাম। প্রত্যেকটাই ইলেকট্রন, প্রত্যেকেই নেগেটিভলি চার্জ, কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনের থেকে আলাদা। যে সংখ্যার দ্বারা একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রনের মধ্যে পার্থক্য করা যায়, তাকেই বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম সংখ্যা কি না, কোনো পরমাণুর মধ্যে যে কোনো দুটি ইলেকট্রনের, সে একই পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের মধ্যে পার্থক্য করার জন্য যে সংখ্যার প্রয়োজন হয়, তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। এখন মানে বলা যেতে পারে, আমি ধরো যদি এই ইলেকট্রনটাকে এ বললাম, এই ইলেকট্রনটাকে বি, এই দুটোকে পার্থক্য করার জন্য আমি যে সংখ্যার সাহায্য নেব, সেই সংখ্যাটাই হলো কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা দেখা যায় 4 ধরনের। একটা ফার্স্ট হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এন দ্বারা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হয়, যেটাকে এন দ্বারা চিহ্নিত করে। নাম্বার 2 হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটা গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এল দ্বারা চিহ্নিত করে। নাম্বার 3 হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে
এম দ্বারা চিহ্নিত করে, আর নাম্বার 4 হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এস দ্বারা চিহ্নিত করে। এই 4টি কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের মধ্যে আমরা পার্থক্য করতে পারবো। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইংরেজিতে বলা হয়, এন দ্বারা চিহ্নিত করছে। গৌণ কোয়ান্টাম সংখ্যা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এল দ্বারা চিহ্নিত করা হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে এম দ্বারা চিহ্নিত করা হয়। স্পিন কোয়ান্টাম নাম্বার এস দ্বারা। এখন দেখা যায় যে কোনো পরমাণু, আমি যে উদাহরণটা দিচ্ছিলাম যে এ একটা ইলেকট্রন, বি একটা ইলেকট্রন, এর এন এল এম এস, দেখা যায় এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রনের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, বি ইলেকট্রনের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মানটা মিলে গেল, গৌণ কোয়ান্টাম সংখ্যার মানটাও মিলে গেল, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটাও মিলে গেল। অবশ্যই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা আলাদা হবে। মানে একটা আলাদা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটাও আলাদা হতে পারে, একটা হবে। 4টা কোয়ান্টাম সংখ্যার মান অন্য একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার সঙ্গে একই হবে না। বোঝা গেছে? এখন এই কোয়ান্টাম সংখ্যাগুলো থেকে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি জানতে পারি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর আকার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা একটা পরমাণুর আকার কেমন হবে সেটা জানতে পারি। ঠিক আছে? যার এন এর মান বেশি তার কক্ষের আকারটা বা পরমাণুর আকারটা বড় হবে, এবং একটা কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকে সেটাও জানা যায় মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে। একটা কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে একটা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 2 × n², অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি n হয় তাহলে মোট ইলেকট্রন হবে 2 × n²। গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে কি জানা যায়? এটা থেকে তাহলে আমরা জানলাম পরমাণুর আকার, আকৃতি। আকৃতি কিরকম না, কক্ষকের আকৃতি কেমন হবে সেটা আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা দ্বারা চিহ্নিত করি। গৌণ কোয়ান্টাম সংখ্যার প্রত্যেকটার মানের জন্য আকৃতি কি হবে? কখনো গোলাকার, কখনো ডাম্বেল, কখনো ডবল ডাম্বেল শেপ হয়। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক দেশে বিন্যাস, ত্রিমাত্রিক দেশে 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন দ্বারা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে জানা যায়। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রনের, যে ইলেকট্রনগুলো ঘুরছে তাদের ইলেকট্রনের স্পিন আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তাহলে এগুলো আমরা এই 4টা কোয়ান্টাম সংখ্যা থেকে জানতে পারি। এখন দেখা যায় যে এই 4টা কোয়ান্টাম সংখ্যা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। কিরকম সম্পর্কযুক্ত না, এই রিলেশন থেকে আমরা পরপর এগিয়ে যাব, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা শিখতে পারবো। দেখা যায় আমাদের তাহলে কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা পেলাম, গৌণ পেলাম, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা পেলাম। এখন এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর গৌণ কোয়ান্টাম সংখ্যার মধ্যে একটা রিলেশন পাবো, গৌণ থেকে চুম্বকীয়, চুম্বকীয় থেকে স্পিন। তাহলে ফার্স্ট আমরা পড়ছি মুখ্য রিলেশন বিটুইন এন অ্যান্ড এল। মুখ্য এবং গৌণ কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক কি? বলা হচ্ছে এন এর নির্দিষ্ট মানের জন্য এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। তাহলে এন এর নির্দিষ্ট মানের জন্য এল এর মান কত হবে? 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। দেখা যাক, এন এর মান মনে করো আমি যদি 4 হয় তাহলে এল এর মান কত হবে? 0 থেকে 4 - 1, দ্যাট ইজ 3, 4 - 1 3, তার মানে 0 1 2 3। বোঝা গেল? তাহলে এন এর নির্দিষ্ট মানের জন্য এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। এন আর এল এর মধ্যে রিলেশন পেলাম। এরপরে আমরা এল এবং এম এর মধ্যে রিলেশন পাবো। এল এবং এম এর মধ্যে মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা আর চুম্বকীয়। গৌণ কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক বার করতে গেলে রিলেশনটা কিরকম হবে না, এল এর নির্দিষ্ট মানের জন্য এম এর মান -l থেকে +l পর্যন্ত হয়। তার মানে কি, এল এর মান যদি আমি 2 হয় তাহলে এম এর মান কত হবে? -2 থেকে +2। আমরা সেই সংখ্যার সেই 0 -1 -2 -3, এদিকে +1 +2 +1 +2 +3, তাহলে -2 থেকে +2 মানে এতগুলো সংখ্যা।
মানে -2 -1 0 +1 +2, এটা এল আর এম এর মধ্যে সম্পর্ক পেলাম। এরপরে আমরা পাবো এম এবং এস এর মধ্যে সম্পর্ক। এম এবং এস এর মধ্যে সম্পর্ক কেমন হবে? এম এবং এস এর মধ্যে সম্পর্ক হবে না এম এর নির্দিষ্ট মানের জন্য এস এর মান, এম এর নির্দিষ্ট মানের জন্য এস এর মান +½ এবং -½ হয়। ঠিক আছে, +½ -½ মানে যতগুলো এম এর মান থাকবে প্রত্যেকটা এম এর মানের জন্য এস এর মান আইদার +½ আর -½ এটা দ্বারা কি বোঝা যায়? এই +½ আর -½ দ্বারা দুটো ইলেকট্রনকে বোঝায় যাদের ঘূর্ণন পরস্পর বিপরীত দিকে। এটা যদি ক্লকওয়াইজ হয়, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। এই হলো রিলেশন। তাহলে আমি একটা যদি প্রশ্ন করি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 4 হয় তাহলে বাকি কোয়ান্টাম সংখ্যাগুলোর মান কত হবে? দেখা যাক। মুখ্য কোয়ান্টাম সংখ্যা n = 4। n = 4 হলে এল এর মান কত হবে? এল এর মান হবে 0 1 2 3। ওই যে বললাম 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 0 1 2 3। এল এর মান পর এম এর মান হবে 0, তাহলে এখানে এল এর মান 0 হলে এম এর মানও 0 হবে। এল এর মান 1 হলে কত হবে? -1 -l থেকে +l বলেছিলাম, তার মানে -1 0 +1। এল এর মান 2 হলে এম এর মান কত হবে? -2 -1 0 +1 +2। এল এর মান 3 হলে -3 -2 -1 0 +1 +2 +3। এরপর দেখো, আমরা বলেছিলাম যে গৌণ কোয়ান্টাম সংখ্যা দ্বারা আকৃতি জানা যায়। এই যে এল এর মান 0 হলে তাকে আমরা এস দ্বারা চিহ্নিত করি। এস কথাটা হলো শার্প, এস কথাটা এসছে শার্প থেকে। এল এর মান 1 হলে তাকে পি দ্বারা চিহ্নিত করি, যেটা প্রিন্সিপাল কথাটা থেকে এসছে। এল এর মান 2 হলে তাকে ডি দ্বারা চিহ্নিত করি, যেটা ডিফিউজড কথাটা থেকে এসছে। এল এর মান 3 হলে তাকে এফ দ্বারা চিহ্নিত করি, যেটা ফান্ডামেন্টাল থেকে এসছে। এরপর আমি চলে আসি এস, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলেছি যে এম এর নির্দিষ্ট মানের জন্য এস এর মান +½ -½ হয়। তাহলে এটা একটা +½ -½ এখানে কটা আছে? 3টে আছে, তাহলে 3 বার +½ লিখবো, 3 বার -½ লিখবো। +½ -½ +½ -½ এইভাবে আমরা প্রত্যেকটা এম এর মানের জন্য এস এর মান +½ -½ লিখে যাব। এই +½ -½ দ্বারা আমি কি বলেছিলাম যে মোট ইলেকট্রনকে দেখায়। তাহলে মোট ইলেকট্রন কটা হবে? এক্ষেত্রে মোট ইলেকট্রন হবে 2টো। এক্ষেত্রে মোট ইলেকট্রন হবে কটা? 6টা। এক্ষেত্রে মোট ইলেকট্রন কটা হবে? 10টা। এক্ষেত্রে হবে 14টা। এরপর সিম্বলিক রিপ্রেজেন্টেশন, ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা আমরা ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন করছি। তাহলে প্রথমে ইলেকট্রন কনফিগারেশন করতে গেলে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা লিখতে হবে। লিখলাম 4, এখানেও 4 4 4 লিখে রাখলাম। এইবারে গৌণ কোয়ান্টাম সংখ্যা যেটা এল, তার সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা লিখতে হবে। তার মানে 4s, এটা কি হবে? 4p, এটা কি হবে? 4d, এটা 4f। এরপর যতগুলো ইলেকট্রন আছে টু দি পাওয়ারে লিখবো। তাহলে 4s2, 4p6, 4d10, 4f14। তাহলে আমরা নিচের ক্লাসে শিখেছিলাম যে একটা কক্ষে মোট ইলেকট্রন থাকতে পারে 2 × n²। তার মানে 2, আমরা 4 নম্বর কক্ষ নিয়ে আলোচনা করছিলাম, তাহলে 2 × 4 তার হোল স্কয়ার, 4 4 16 2 32। দেখো এখানেও 14 10 24 6 30 32। এখানে আমরা আরো ভালোভাবে শিখলাম যে ওই যে 32টা ইলেকট্রন কোথায় কিভাবে থাকে। দেখা যাচ্ছে যে 4s এ 2টো, 4p 6টা, 4d তে 10টা, 4f এ 14টা। আমরা এইখানে একটা কথা বলিনি যে এই যে নিউক্লিয়াসকে ঘিরে যে এই যে এগুলোকে বলা হয় কক্ষ, এগুলোকে বলা হয় কক্ষ। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা বলি কক্ষ বা অরবিট।
ঠিক আছে, তাহলে এক নাম্বার কক্ষে আমরা 1s কক্ষ উপকক্ষ পাবো, যেটাকে আমরা বলছি 2 নম্বরে 2s 2p পাচ্ছি, 3 নম্বরে আমরা 4 নাম্বার যেহেতু পেয়েছি, 4 নম্বরে আমরা কি পেয়েছি 4s 4p 4d আর 4f। এগুলোকে এই 4s 4p 4d 4f এগুলোকে বলা হচ্ছে উপকক্ষ, সাবসেল। তারপরে আমরা কক্ষক জিনিসটা আমরা আলোচনা করব। তা যাই হোক, আমরা তাহলে কক্ষকটা কি হবে, কক্ষক আলাদা জিনিস। কক্ষক হলো এই এক একটা সাবসেলকে আবার, যেমন 4s এর একটা ঘর হবে, 4p তে 3খানা, 4d তে 5টা, 4f এ 7টা। ওই ছোট্ট ছোট্ট যে ঘরগুলো হবে, ধরো আমি 4p আঁকছি, এই ছোট্ট ছোট্ট ঘরগুলো হলো অরবিটাল। যাক, আমরা এই অংশটা আরেকবার আমরা দেখছি। n এর মান 4 দেখলাম, তাহলে n এর মান যদি 4 না হয়ে আমরা 3 ধরি, তাহলে কি হবে, n এর মান 3 ধরলে এখানে 3 দিলাম, তাহলে l এর মান 0 1 2, মানে এই নিচের ঘরটা থাকলো না, আর এখানে 3s2 3p6 3d10। মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3 হলে এটা হবে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 2 নিই তাহলে এই ঘরটা থাকবে না, মানে l এর মান হবে 0 1, তার মানে 2s2 2p6। আর মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 1 নিই তখন আমরা কি পাবো 1s2, শুধুমাত্র 1s2 এই। তাহলে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত হলে কি কি উপকক্ষ পাচ্ছি সেটা একবার দেখে নিই। যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সমান 1 হলে আমরা কি পাচ্ছি 1s, শুধু 1s পাচ্ছি, 1p কিন্তু পেলাম না। মুখ্য কোয়ান্টাম সংখ্যা n সমান 2 হলে 2s 2p, n সমান 3 হলে 3s 3p 3d, n সমান 4 হলে 4s 4p 4d 4f। তাহলে দেখো এখানে 1p পেলাম না, 2d পেলাম না, 3f পেলাম না। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে 1p কক্ষকের অস্তিত্ব নেই কেন, বা 2d কক্ষকের অস্তিত্ব নেই কেন, বা 3f কক্ষকের অস্তিত্ব নেই কেন, প্রত্যেকটা একই রকম হবে। উত্তর হবে, দেখো 2d কক্ষকের অস্তিত্ব নেই কেন না, 2d কক্ষক মানে কি n সমান 2, তাহলে n সমান 2 হলে l এর মান কত হয় 0 1, 0 l এর মান 0 হলে আমি বলেছিলাম s, l এর মান 1 হলে p, তাই 2d কক্ষকের অস্তিত্ব নেই। এরপর ইলেকট্রন বিন্যাস আমাদের শিখতে গেলে 3টি সূত্র লাগবে। একটা হলো পাউলির অপবর্জন নীতি, নাম্বার 2 হলো হুন্ডের সূত্র, আর নাম্বার 3 হলো আফবাউ প্রিন্সিপাল, আফবাউয়ের নীতি, আফবাউ রুল। পাউলির অপবর্জন নীতি কি বলছে, এই 3টি সূত্র আর এই কোয়ান্টাম সংখ্যার হেল্প নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস শিখব। পাউলির অপবর্জন নীতি বলছে যে কোনো পরমাণুর, যেটা আমরা প্রথমে আলোচনা করলাম, যে কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক হবে না। প্রথম 3টা যদি একই হয়, চতুর্থটা অবশ্যই আলাদা হবে। কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হবে না। হুন্ডের সূত্র কি বলছে, সমশক্তি সম্পন্ন কক্ষকগুলিতে ইলেকট্রনগুলো প্রথমে এককভাবে পূর্ণ হবে, পরে জোড়বদ্ধ হবে, বা বলা যেতে পারে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ কক্ষক বেশি স্থায়ী। এস কক্ষকে একটা ঘর থাকছে, পি এর এই যে ছোট আছে ডি 1 2 3 4 5, যটা এম এর মান পাবো, যতগুলো এম এর মান পাবো ততগুলো ঘর হচ্ছে এফ এর 7টা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 7। তাহলে প্রত্যেকটা ঘরে এই যে এইগুলো হলো সমশক্তি সম্পন্ন কক্ষক বা ডিজেনারেট অরবিটাল বলা হয়। এই প্রত্যেকটা ঘরে প্রথমে এককভাবে পূর্ণ হবে, তারপরে জোড়বদ্ধ হবে। মানে ইলেকট্রন, ধরো পি তে একটা ইলেকট্রন এলো, তখন এখানে ইলেকট্রনটা যাবে, সেকেন্ড ইলেকট্রনটা কখনোই এই ঘরে যাবে না, পাশের ঘরে যাবে, তারপর এখানে যাবে,
নেক্সট যখন ফোর্থ ইলেকট্রনটা আসবে তখন এখানে আসবে। এটা হলো হুন্ডির সূত্র। আর আব্বাউ রুলটাকে বলা হয় বিল্ডিং আপ কনসেপ্ট প্রিন্সিপাল বা আব্বাউ রুল। এটাতে কি বলা হচ্ছে, আব্বাউ কি বলেছিল যে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষকে ভর্তি হবে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন। নিম্ন শক্তি সম্পন্ন কক্ষকে পূর্ণ হওয়ার পর উচ্চ শক্তি। সেটা করার জন্য আমরা সেই আব্বাউয়ের 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f এইরকম ভাবে আমরা শিখিয়েছিলাম, জানি এটা আমরা অনেকেই। দেখো তাহলে এই 1s আবার ব্যাকে এলাম, এইরকম ভাবে। এই তাহলে দেখো প্রথমে পেলাম 1s, তারপরে পাচ্ছি 2s, তারপর 2p, তারপর 3s 3p 4s 3d 4s, তারপর 3d, তারপর 4p, এইরকম ভাবে পরপর পরপর আসবে। এটা মনে রাখার জন্য এরপর তাহলে এগুলো কি হলো, এই কক্ষগুলো হলো শক্তির ক্রম অনুযায়ী সাজিয়েছি। যার শক্তি কম তাকে এদিকে, যার শক্তি বেশি সেগুলো আগের দিকে পরপর পরপর আছে। তাহলে ইলেকট্রন যখন পূর্ণ হবে তখন নিম্ন শক্তি সম্পন্ন কক্ষকে আগে হবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে যাবে। এস কক্ষকে আমরা জানি, আমরা দেখলাম এখনই যে ছকটা করেছিলাম সেখানে দেখলাম এসে সর্বাধিক ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে দুটো, পিতে পি কক্ষকে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 6টা, ডি কক্ষকে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 10টা, এফ কক্ষকে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 14টা। এটা কেন পারে সেটা তোমরা পারবে যদি ডি কক্ষ মানে কি, এল সমান, ধরো যদি তোমাদের প্রশ্ন দেয় যে ডি কক্ষকে 10টায় সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে কেন, তাহলে ডি কক্ষ মানে কি, এল এর মান 2, এল এর মান 2 হলে এম এর মান কত হবে, -2 থেকে +2, এবং প্রত্যেকটা এম এর মানের জন্য প্লাস আপ মাইনাস আপ হবে, তার মানে মোট 10টা ইলেকট্রন হচ্ছে। ঠিক আছে, তো এই যে এই শক্তির ক্রমটা এটা মনে রাখার জন্য খুব সহজ একটা পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা হলো একটা ছড়ার মতো করে আমরা বলি যে স্কুল স্কুল, পাবলিক স্কুল পাবলিক স্কুল। এবার লিখছি দিল্লি পাবলিক স্কুল। রিপিট করছি আবার, দিল্লি পাবলিক স্কুল। এরপর হলো ফান্ডামেন্টাল দিল্লি পাবলিক স্কুল। আবার লিখছি ফান্ডামেন্টাল দিল্লি পাবলিক স্কুল। এরপর দেখো স্কুল স্কুল মানে এস এস, জাস্ট ফার্স্ট ওয়ার্ডটা নিচ্ছি। পাবলিক স্কুল মানে পি এস, মানে আব্বাউয়ের যে নীতিটা সেটাকে সহজে মনে রাখার জন্য পাবলিক স্কুল দিল্লি পাবলিক স্কুল ডিপিএস, দিল্লি পাবলিক স্কুল ডিপিএস। ফান্ডামেন্টাল দিল্লি পাবলিক স্কুল ফান্ডামেন্টাল দিল্লি পাবলিক স্কুল। এবারে আমরা এস কোথা থেকে শুরু হয়, আমরা দেখেছি 1s কক্ষ হয়, 1s এর পর 2s হবে, 1p হয় না, আমরা আজকে আলোচনা করলাম। তাহলে 2p হবে, 2s হয়েছে, 3s, 2p এর পর 3p আসবে, 3s আছে, 4s আসবে। আচ্ছা, ডি কোথা থেকে শুরু হয়, 3d, 2d হয় না, তাই তো? তাহলে 3d, 3p করেছি, 4p, 4s করেছি, 5s, 3d অলরেডি আছে, তাহলে এটা লিখবো 4d, 4p লিখেছি, 5p লিখবো, 5s লিখেছি, 6s লিখবো। এফ শুরু হয় 4 থেকে, 4d এর পর 5d, 5p এর পর 6p, 7s, এটা 5f, 6d, দেখো 6p লিখেছি, 7p, আর 7s 8s। এই এরপর শক্তির ক্রম খুব সহজে আমরা মনে রাখতে পারবো। এখান থেকে এরপর আমরা ইলেকট্রন বিন্যাস পরপর দেখব।
এই হলো শক্তির ক্রম। যার শক্তি কম তাকে এখানে পরপর পরপর শক্তির ক্রম আছে। ইলেকট্রন যখন ফিল আপ হবে, আমরা একদম 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস দেখব। ইলেকট্রন বিন্যাস দেখতে গিয়ে দেখব 24 বা এবং 29 এই দুটো এক্সেপশন পাবো, বাকি সব জায়গাতে ইলেকট্রন বিন্যাস একই হবে। তো আমরা প্রথমে কয়েকটা ইলেকট্রন বিন্যাস দেখে নিই। হাইড্রোজেনের তাহলে কি করব, এই ছকটা কিন্তু আমরা যখন ইলেকট্রন বিন্যাস শিখবো এক জায়গায় লিখে রেখে নেব, তারপর পরপর পরপর দেখে যাব। হাইড্রোজেনের নাম্বার অফ ইলেকট্রন 1, তাহলে কি হবে 1s1। হিলিয়াম নাম্বার অফ ইলেকট্রন কটা, দুটো, 1s2। লিথিয়াম নাম্বার অফ ইলেকট্রন কটা, তিনটে, তাহলে 1s3 কিন্তু হবে না, 1s ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে। তারপরে যাবে, তারপরে ঘরে 1s2 2s1। লিথিয়ামের পর বেরিলিয়াম 1s2 2s2। বেরিলিয়ামের পর বোরন 5-এ যখন যাব, নাম্বার অফ ইলেকট্রন দেখো 1s2 2s2 2p1, এই যে পি এর ঘর। এইরকম পিতে পরপর 1 2 3 4 5 6 পর্যন্ত যাবে, p6 হয়। সোডিয়ামে চলে আসি, সোডিয়ামের নাম্বার অফ ইলেকট্রন কটা, 11টা, 1s2 2s2 2p6 3s1। 2p6 পি এ 6টা ইলেকট্রন হয়ে গেছে, তারপর 3s1। এইরকম ভাবে পরপর আমরা ইলেকট্রন বিন্যাসগুলো শিখব। দেখা যায় এইরকম করে আমরা যখন ইলেকট্রন বিন্যাস এগোবো 24 ক্রোমিয়ামে পাবো। 24 ক্রোমিয়ামের যখন ইলেকট্রন বিন্যাস করব তখন দেখা যাবে ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6, এই যে 2p6 3s2 3p6 4s1 3d5 4s1। এখানে একটা এক্সেপশন, কেন, আমি তো এখানে 4s2 করে 3d4 করতে পারতাম। এইখানে হুন্ডের সূত্র, হুন্ডস রুলটা কাজে লাগবে। হুন্ড কি বলেছিল, যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলিতে ইলেকট্রনগুলি এককভাবে পূর্ণ হবে, যদি তারপর ইলেকট্রন যায় তখন জোড়বদ্ধ হবে, অথবা বলেছিল অর্ধপূর্ণ বা সম্পূর্ণ কক্ষক বেশি স্থায়ী। এখানে দেখো এস কক্ষক, এসে একটা ইলেকট্রন, পিতে 1 3, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, তার মানে প্রত্যেকটাই অর্ধপূর্ণ কক্ষক, বেশি স্থায়ী। এই সেম সিচুয়েশন হবে 30 কপার 29এও ইলেকট্রন বিন্যাস করলে গিয়ে দেখবো 4s1 3d10 আসবে, 4s1 3d10 আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মৌলদের ইলেকট্রন বিন্যাস, এগুলো হলো মৌলের ইলেকট্রন বিন্যাস। তাহলে মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমরা প্রথমে কোথায় এলাম, কোয়ান্টাম সংখ্যা আলোচনা করলাম, কোয়ান্টাম সংখ্যার মধ্যে রিলেশন বার করলাম। রিলেশন বার করার পর আমরা 3টে সূত্রকে, পাউলির অপবর্জন নীতি, হুন্ডের সূত্র, আব্বাউয়ের নীতি, এগুলোকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস শিখলাম। এখন আয়নির ইলেকট্রন বিন্যাস যদি বলে তাহলে কি করব, আয়নির ইলেকট্রন বিন্যাস। তাহলে আয়ন মানে কি, আয়ন মানে দু রকমের আয়ন হয়, ক্যাটায়ন অথবা আয়ন দু রকমের হয়, একটা হলো ক্যাটায়ন, একটা হলো অ্যানায়ন। অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস আমরা কি করব, নেগেটিভ চার্জকে ধরে মোট ইলেকট্রন গণনা করব। যেমন F- আছে, F- এর ইলেকট্রন কটা হবে, ফ্লোরিনের নিজের 9টা ইলেকট্রন আর নেগেটিভ চার্জের জন্য একটা 10। O2- আছে, তাহলে অক্সিজেনের 8 আর 2 10। N3- আছে, নাইট্রোজেনের 7 আর 3 10। তাহলে এদের প্রত্যেকেরই এই 3টে মৌলেরই এই আয়নের ইলেকট্রন বিন্যাস যদি করি, এই 10টা মোট ইলেকট্রন হচ্ছে, 10টা মোট ইলেকট্রনের জন্য 1s2 2s2 2p6। তাহলে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসের জন্য নতুন করে কিছু আমাদের করতে হচ্ছে না, জাস্ট নেগেটিভ চার্জকে ধরে মোট ইলেকট্রন গণনা করতে হবে। নেগেটিভ চার্জকে ধরে মোট ইলেকট্রন গণনা করার পর অ্যাজ ইউজুয়াল আমরা ইলেকট্রন বিন্যাস করব। কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে একটু আলাদা। ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে গেলে করতে হবে যে
ক্যাটায়নটি যে পরমাণু থেকে উৎপন্ন হয়েছে সেই পরমাণুর আগে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, তারপর সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন বার করতে হবে। সর্বোচ্চ শক্তির স্তর থেকে ইলেকট্রন বার করলে হবে না। আমি উদাহরণ দিচ্ছি, যদি আমি সোডিয়াম Na+, আমরা অনেকে এই জায়গায় ভুল করি, Na+ এর ইলেকট্রন বিন্যাস দিয়েছে, পরীক্ষায় এসেছে Na+ এর ইলেকট্রন বিন্যাস করো, তাহলে Na+ এর ইলেকট্রন বিন্যাস করলে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী আমরা দেখি যে সোডিয়ামের 11টা আর একটা ইলেকট্রন বাদ দিয়ে 10টা ইলেকট্রন বিন্যাস করলো। সোডিয়ামের ক্ষেত্রে Na+ এর ক্ষেত্রে হয়তো এটা হয়ে যাবে, কিন্তু যদি Fe2+, Fe3+ এদের ক্ষেত্রে থাকে তখন ভুল হবে। তাহলে তখন কি করতে হবে? তাহলে আমাদের নিয়ম যেটা সেটা হলো যে যদি কোনো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করতে দেয় তাহলে ক্যাটায়নটা ধরো Fe2+ বা Fe3+ এর ইলেকট্রন বিন্যাস করতে দিয়েছে, তাহলে কি করব না Feর ইলেকট্রন বিন্যাস করব। আয়রন 26 মানে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। দেখো 10 10 20 26, এই হলো আয়রনের। এরপর Fe2+ যদি করতে বলে Fe2+, তাহলে দুটো ইলেকট্রন বার করব। আমরা অনেকেই ভুল করি, এখান থেকে ইলেকট্রন বার করে দিই। এখান থেকে ইলেকট্রন বার করলে হবে না। শক্তির দিক থেকে এই কক্ষকটা বাইরে হলেও, এই শক্তির দিক থেকে এই কক্ষকের শক্তি বেশি হলেও সর্ববহিঃস্থ কক্ষপথ হলো এটা, ইলেকট্রন বেরোবে সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে, সর্বোচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে নয়। তাহলে আমরা এখান থেকে ইলেকট্রনটা বার করব। 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। Fe3+ করতে এরপর যেহেতু 3টে ইলেকট্রন, তাহলে এখান থেকে দুটো, তারপরে এখান থেকে, তখন 3 নাম্বার কক্ষক থেকে যাও। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। এইভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস আমরা তৈরি করব। এখন যে কোনো আয়নের ক্ষেত্রে ক্রোমিয়াম যার বলবে, আমরা প্রথমে যে আয়নটা যে পরমাণু থেকে উৎপন্ন হয়েছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে নেব, তারপর সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে বার করব। তাহলে দেখো আমরা কক্ষ গুলিয়ে ফেলি। আমি যেটা একটু আগে আলোচনা করছিলাম তোমাদের, যে এই নিউক্লিয়াস এইগুলো হলো কক্ষ, অরবিট, ঠিক আছে, এটা হলো কক্ষ। এই প্রত্যেকটা কক্ষে অনেকগুলো উপকক্ষ থাকে। যেমন 1 নম্বর কক্ষে আছে 1s, 2 নম্বরে 2s 2p, 3 নম্বরে 3s 3p 3d, এগুলো হলো উপকক্ষ। আর কক্ষক কি জিনিস? একটা উপকক্ষের মধ্যে অনেকগুলো, যেমন 3s একটা কক্ষ, 3p 3টে, 3d 5টা, 1 2 3 4, এই যে ছোট ছোট ঘরগুলো, এগুলোকে বলছে কক্ষক, বলা হয় অরবিটাল। তাহলে অরবিট আর অরবিটালের মধ্যে ধারণা পাওয়া গেল, ঠিক আছে। এইগুলো হলো কক্ষ, 2s 2p এগুলোকে বলা হচ্ছে উপকক্ষ, সাবশেল, আর এগুলো হলো কক্ষ। একটা কক্ষকে মনে রাখবে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। একটা কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু কক্ষে ইলেকট্রন 2 × n² সংখ্যক থাকবে, 2 × n² সংখ্যক থাকবে, ঠিক আছে। এইবারে বিভিন্ন কক্ষকের আমরা যখন গৌণ কোয়ান্টাম সংখ্যা L পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম কি যে বিভিন্ন কক্ষকের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। L এর মান 0 হলে তাকে বলেছিলাম S কক্ষক, L এর মান 1 হলে তাকে বলেছি P কক্ষক, L এর মান 2 হলে তাকে বলছি D কক্ষক, L এর মান 3 হলে তাকে বলছি F কক্ষক। S কক্ষকের আকৃতি হয় গোলাকার, ঠিক আছে। 1s এটা, 2s এটা, মানে যত মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা বেশি হবে গোলকের ব্যাসার্ধের পরিমাণটা বাড়বে। P কক্ষকের আকৃতি হয় ডাম্বেল,
ডাম্বেল আকৃতি। পি এর পি কক্ষকের আমরা যদি দেখি px py আর pz আছে। px কক্ষকের আকৃতি ডাম্বেলটা, এটা যদি x অ্যাক্সিস হয় এটা হবে px, py এটা যদি y অ্যাক্সিস হয় এটা হলো py, আর pz এটা যদি z অ্যাক্সিস হয় তাহলে এটা হলো pz। আর ডি কক্ষকের আকৃতি, এটা px, এটা আমরা তাহলে কি বলছি px, এটা বলছি py, এটা বলছি pz। তাহলে পি কক্ষকের আকৃতি ডাম্বেল আকৃতি যুক্ত হচ্ছে, এস কক্ষক গোলাকার, পি কক্ষক ডাম্বেল আকৃতি, আর ডি কক্ষক হবে ডি ডাম্বেল, ডবল ডাম্বেল শেপ। সেটা কি রকম হয় না, ডি কক্ষকের পাঁচটা ঘর পাবো, 1 2 3 4 5, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। তো ডি এক্স ওয়াই কক্ষকটা কেমন হবে, এটা এক্স, এটা ওয়াই এক্সিস ধরলে ডবল ডাম্বেল, দুটো ডাম্বেল, এটা ডি এক্স ওয়াই। ডি ওয়াই জেড, এটা ওয়াই এক্সিস ধরলাম, এটা জেড, এটা ডি ওয়াই জেড। ডি জেড এক্স, এটা এক্স, এটা জেড এক্সিস, এক্সিস আমি চেঞ্জ করতেই পারি, এই ডি জেড এক্স। আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধরলে এটা এক্স, এটা ওয়াই ধরলে এক্সিস বরাবর, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার হলো, এটা যদি জেড এক্সিস বলি এক্স ওয়াই, ডি জেড স্কোয়ার। মানে একমাত্র ডি জেড স্কোয়ার কক্ষকের 4টা লোব নেই, বাকি কিন্তু প্রত্যেকেরই 4টা লোব আছে। এক্স, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি জেড এক্স, এই 3টে কক্ষকের আকৃতি ডি ডাম্বেল হচ্ছে প্রায় একই রকম, শুধু আমি অ্যাক্সিসগুলোকে চেঞ্জ করলাম, এটা এক্স, এটা জেড। আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলে অ্যালং দ্য অ্যাক্সিস হচ্ছে, আর ডি জেড স্কোয়ার হচ্ছে দুটো লোব। ঠিক আছে, এর 4টা লোব নেই। এই হলো কক্ষকগুলোর আকৃতি, প্রত্যেকটা কক্ষকের আকৃতি, যেটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা প্রথমেই বলেছিলাম যে তাদের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরমাণুর গঠনের চ্যাপ্টারটা যদি আমরা দেখি, ফার্স্ট পার্টটাতে পরমাণুর বিভিন্ন মডেলগুলো আলোচনা করা আছে। রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, সোমারফিল্ডের মডেল, রাদারফোর্ডের আগে টমসনের পরমাণু মডেল, এগুলো আলোচনা করা আছে। বোর মডেল থেকে পরমাণুর ব্যাসার্ধ, গতিবেগ, মোট শক্তি নির্ণয়, রিডবার্গ ধ্রুবক, হাইজেনবার্গের আনসার্টেনটি, ডি ব্রগলি, এই পার্টটার পর যে কোয়ান্টাম সংখ্যা, যে ইলেকট্রন বিন্যাস পার্টটা আছে, সেই পার্টটাকে আজকে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো এটাতে মেনলি আমরা ইলেকট্রন বিন্যাসটা কোনো মৌল বা আয়নের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার জন্য কোয়ান্টাম সংখ্যা থেকে কিভাবে আমরা পরপর এগোবো এবং কিভাবে জানবো সেটা আমরা আর তুললাম। তো প্রথমে আমরা বলেছিলাম কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দিলাম, যে কোয়ান্টাম সংখ্যা ক রকমের হয়, কিভাবে হয়, ইন্টার রিলেটেড কিভাবে তারা থাকে। সেই কোয়ান্টাম সংখ্যা থেকে গৌণ কোয়ান্টাম সংখ্যার সিম্বলিক রিপ্রেজেন্টেশন, সেখান থেকে একটা মৌলের, একটা পরমাণু বা আয়নের আকৃতি কেমন হবে, সেই আকৃতি তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে, এই সংক্রান্ত আলোচনা করলাম। আমরা শিখলাম কক্ষ কি, কক্ষক কি। কক্ষ আর কক্ষক কিন্তু একই জিনিস নয়। কক্ষ হলো যে যে পরমাণুকে যদি আমি 2 ডাইমেনশনাল ভাবি তাহলে কক্ষ, আর 3 ডাইমেনশনাল ধারণা করলে কক্ষক আসবে। কক্ষ সবসময় গোলাকার বা উপবৃত্তাকার হতে পারে, কিন্তু কক্ষক কি হয়, এই যে আমরা এস কক্ষক গোলাকার পেলাম, পি কক্ষক ডাম্বেল, ডি কক্ষক ডি ডাম্বেলের মতো পেলাম। ঠিক আছে, আর কক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে 2 × n স্কোয়ার, কিন্তু কক্ষকে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে কটা, 2টো বললাম। এই হলো তোমাদের পরমাণুর গঠন পার্টটার ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত মোট আলোচনা। ঠিক আছে, এখান থেকে আমরা পুরো আলোচনাটা করে মৌলের ইলেকট্রন বিন্যাস বা আয়নের ইলেকট্রন বিন্যাস বা এখান থেকে পরমাণুর বিভিন্ন কক্ষের আকৃতি কেমন হবে সেগুলো শিখলাম। আমরা পরের দিন আবার দেখা হবে এই ক্লাসে, পরের অনলাইন ক্লাসের পরের ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের দিন আবার শুরু হবে। ঠিক আছে।